বিনোদিনীর মাতা হরিমতী মহেন্দ্রের মাতা রাজলক্ষ্মীর কাছে আসিয়া ধন্যা দিয়া পড়িল। দুইজনেই এক গ্রামের মেয়ে, বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন। রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া পড়িলেন, বাবা মহিন, গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবে। শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী, আবার মেমের কাছে পড়াশোনাও করিয়াছে, তোদের আজকালকার পছন্দর সঙ্গে মিলিবে। মহেন্দ্র কহিল, মা, আজকালকার ছেলে তো আমি ছাড়াও আরো ঢের আছে। রাজলক্ষ্মী: মহিন, ওই তোর দোষ, তোর কাছে বিয়ের কথাটি পারিবার জো নাই। মহেন্দ্র: মা, ও কথাটা বাদ দিয়াও সংসারে কথার অভাব হয় না, অতএব ওটা মারাত্মক দোষ নয়। মহেন্দ্র শৈশবেই পিতৃহীন, মা সম্বন্ধে তাহার ব্যবহার সাধারণ লোকের মতো ছিল না। এবারে মা যখন বিনোদিনীর জন্য তাহাকে অত্যন্ত ধরিয়া পড়িলেন, তখন মহেন্দ্র বলিল, আচ্ছা, কন্যাটি একবার দেখিয়া আসি। দেখিতে যাইবার দিন বলিল, দেখিয়া আর কি হইবে? তোমাকে খুশি করিবার জন্য বিবাহ করিতেছি, ভালোমন্দ বিচার মিথ্যা। কথাটার মধ্যে একটু রাগের উত্তাপ ছিল, কিন্তু মা ভাবিলেন, শুভদৃষ্টির সময় তাহার পছন্দর সহিত যখন পুত্রের পছন্দর নিশ্চয় মিল হইবে, তখন মহেন্দ্রের করিসুর কোমল হইয়া আসিবে। নিশ্চিন্ত চিত্তে বিবাহের দিন স্থির করিলেন। দিন যত নিকটে আসিতে লাগিল, মহেন্দ্রের মন ততই উৎকণ্ঠিত হইয়া উঠিল। অবশেষে 2-4 দিন আগে সে বলিয়া বসিল, না মা, আমি কিছুতেই পারিব না। বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবের কাছে সর্বপ্রকার প্রশ্রয় পাইয়াছে, এই জন্য তাহার ইচ্ছার বেগ উচ্ছৃঙ্খল। পরের ইচ্ছার চাপ সে সহিতে পারে না। নিজের প্রতিজ্ঞা এবং পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়াই বিবাহ প্রস্তাবের প্রতি তাহার অকারণ বিতৃষ্ণা অত্যন্ত বাড়িয়া উঠিল এবং আসন্নকালে সে একেবারেই বিমুখ হইয়া বসিল। মহেন্দ্রের পরম বন্ধু ছিল বিহারী। সে মহেন্দ্রকে দাদা এবং মহেন্দ্রের মাকে মা বলিত। মা তাহাকে স্টিমবোটের পশ্চাতে আবদ্ধ গাধাবোটের মতো মহেন্দ্রের একটি আবশ্যক ভারবহ আসবাবের স্বরূপ দেখিতেন ও সেই হিসাবে মমতাও করিতেন। রাজলক্ষ্মী তাহাকে বলিলেন, বাবা, এ কাজ তো তোমাকেই করিতে হয়, নহিলে গরিবের মেয়ে। বিহারী জোরহাত করিয়া কহিল, মা, ওইটে পারিব না। যে মেঠাই তোমার মহেন্দ্র ভালো লাগিল না বলিয়া রাখিয়া দেয়, সে মেঠাই তোমার অনুরোধে পরিজা আমি অনেক খাইয়াছি, কিন্তু কন্যার বেলা সেটা সহিবে না। রাজলক্ষ্মী ভাবিলেন, বিহারী আবার বিয়ে করিবে, ও কেবল মহিনকে লইয়াই আছে, বউ আনিবার কথা মনেও স্থান দেয় না। এই ভাবিয়া বিহারের প্রতি তাহার কৃপামিশ্রিত মমতা আর একটুখানি বাড়িল। বিনোদিনীর বাপ বিশেষ ধনী ছিল না, কিন্তু তাহার একমাত্র কন্যাকে সে মিশনারি মেম রাখিয়া বহুযত্নে পড়াশোনা ও কারুকার্য শিখাইয়াছিল। কন্যার বিবাহের বয়স ক্রমেই বহিয়া যাইতেছিল, তবু তাহার হুঁশ ছিল না। অবশেষে তাহার মৃত্যুর পরে বিধবা মাতা পাত্র খুঁজিয়া অস্থির হইয়া পড়িয়াছে। টাকা কড়িও নাই, কন্যার বয়সও অধিক। তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি বারাস্তের গ্রাম সম্পর্কীয় এক ভ্রাতুষ্পুত্রের সহিত উক্ত কন্যা বিনোদিনীর বিবাহ দেওয়াইলেন। অন্তিকাল পরে কন্যা বিধবা হইল। মহেন্দ্র হাসিয়া কহিল, ভাগ্যে বিবাহ করি নাই, স্ত্রী বিধবা হইলে তো এক দণ্ডও টিকিতে পারিতাম না। বছর তিনেক পরে আর একদিন মাতাপুত্রে কথা হইতেছিল। বাবা, লোকে যে আমাকেই নিন্দা করে। কেন মা, লোকের তুমি কি সর্বনাশ করিয়াছ? পাছে বউ আসিলে ছেলে পর হইয়া যায়, এই ভয়ে তোর বিবাহ দিতেছি না, লোকে এইরূপ বলাবলি করে। মহেন্দ্র কহিল, ভয় তো হওয়াই উচিত। আমি মা হইলে প্রাণ ধরিয়া ছেলের বিবাহ দিতে পারিতাম না, লোকের নিন্দা মাথা পাতিয়া লইতাম। মা হাসিয়া কহিলেন, শোনো একবার ছেলের কথা শোনো। মহেন্দ্র কহিল, বউ আসিয়া তো ছেলেকে জুড়িয়া বসেই। তখন এত কষ্টের এত স্নেহের মা কোথায় সরিয়া যায়? এ যদি বা তোমার ভালো লাগে, আমার ভালো লাগে না। রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সদ্যসমাগতা বিধবা যাকে সম্বোধন করিয়া বলিলেন, শোনো ভাই মেজবু, মহিন কি বলে শোনো। বউ পাছে মাকে ছাড়াইয়া উঠে, এই ভয়ে ও বিয়ে করিতে চায় না। এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ? কাকি কহিলেন, এ তোমার বাছা বাড়াবাড়ি। যখনকার যা তখন তাই শোভা পায়। এখন মার আঁচল ছাড়িয়া বউ লইয়া ঘরকন্যা করিবার সময় আসিয়াছে, এখন ছোট ছেলেটির মতো ব্যবহার দেখিলে লজ্জা বোধ হয়। এ কথা রাজলক্ষ্মীর ঠিক মধুর লাগিল না এবং এই প্রসঙ্গে তিনি যেটি কথা বলিলেন, তাহা সরল হইতে পারে,
কিন্তু মধুমাখা নহে। কহিলেন, আমার ছেলে যদি অন্যের ছেলেদের চেয়ে মাকে বেশি ভালোবাসে, তোমার তাতে লজ্জা করে কেন মেজবু? ছেলে থাকিলে ছেলের মর্ম বুঝিতে। রাজলক্ষ্মী মনে করিলেন, পুত্র সৌভাগ্যবতীকে পুত্রহীনা ঈর্ষা করিতেছে। মেজবউ কহিলেন, তুমিই বউ আনিবার কথা পারিলে বলিয়া কথাটা উঠিল, নহিলে আমার অধিকার কি? রাজলক্ষ্মী কহিলেন, আমার ছেলে যদি বউ না আনে, তোমার বুকে তাতে শেল বেঁধে কেন? বেশ তো, এতদিন যদি ছেলেকে মানুষ করিয়া আসিতে পারি, এখনো উহাকে দেখিতে শুনিতে পারি, আর কাহারও দরকার হইবে না। মেজবউ অশ্রুপাত করিয়া নির্বে চলিয়া গেলেন। মহেন্দ্র মনে মনে আঘাত পাইল এবং কালেজ হইতে সকাল সকাল ফিরিয়াই তাহার কাকীর ঘরে উপস্থিত হইল। কাকী তাহাকে যাহা বলিয়াছেন, তাহার মধ্যে স্নেহ ছাড়া আর কিছুই ছিল না, ইহা সে নিশ্চয় জানিত। এবং ইহাও তাহার জানা ছিল, কাকীর একটি পিতৃমাতৃহীনা বোনঝি আছে, এবং মহেন্দ্রের সহিত তাহার বিবাহ দিয়া সন্তানহীনা বিধবা কোনো সূত্রে আপনার ভগিনীর মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চান। যদিচ বিবাহে সে নারাজ, তবু কাকীর এই মনোগত ইচ্ছাটি তাহার কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়া মনে হইত। মহেন্দ্র তাহার ঘরে যখন গেল, তখন বেলা আর বড় বাকি নাই। কাকী অন্নপূর্ণা তাহার ঘরের কাটা জানালার গড়াদের উপর মাথা রাখিয়া শুষ্কবিমর্ষ মুখে বসিয়াছিলেন। পাশের ঘরে ভাত ঢাকা পড়িয়া আছে, এখনো স্পর্শ করেন নাই। অল্প কারণেই মহেন্দ্রের চোখে জল আসিত। কাকীকে দেখিয়া তাহার চোখ ছলছল করিয়া উঠিল। কাছে আসিয়া স্নিগ্ধস্বরে ডাকিল, কাকীমা। অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়া কহিলেন, আয় মহিন, বোস। মহেন্দ্র কহিল, ভারী ক্ষুধা পাইয়াছে, প্রসাদ খাইতে চাই। অন্নপূর্ণা মহেন্দ্রের কৌশল বুঝিয়া উচ্ছ্বসিত অশ্রু কষ্টে সংবরণ করিলেন এবং নিজে খাইয়া মহেন্দ্রকে খাওয়াইলেন। মহেন্দ্র হৃদয় তখন করুণায় আর্দ্র ছিল। কাকীকে সান্ত্বনা দিবার জন্য আবার হঠাৎ মনের ঝোঁকে বলিয়া বসিল, কাকী, তোমার সেই বোনঝির কথা বলিয়াছিলে, তাহাকে একবার দেখাইবা না? কথাটা উচ্চারণ করিয়াই সেই ভীত হইয়া পড়িল। অন্নপূর্ণা হাসিয়া কহিলেন, তো আবার বিবাহের মন গেল নাকি মহিন? মহেন্দ্র তাড়াতাড়ি কহিল, না, আমার জন্য কাকী, আমি বিবাহকে রাজি করিয়াছি, তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও। অন্নপূর্ণা কহিলেন, আহা, তাহার কি এমন ভাগ্য হইবে? বিবাহের আগে ছেলে কি তাহার কপালে আছে? কাকীর ঘর হইতে বাহির হইয়া মহেন্দ্রের ধারে আসিয়াতে মার সঙ্গে দেখা হইল। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিলেন, কি মহেন্দ্র, এতক্ষণ তোদের কি পরামর্শ হইতেছিল? মহেন্দ্র কহিল, পরামর্শ কোনো কিছুই না, পান লইতে আসিয়াছি। মা কহিলেন, তোর পান তুই, আমার ঘরে সাজা আছে। মহেন্দ্র উত্তর না করিয়া চলিয়া গেল। রাজলক্ষ্মী ঘরে ঢুকিয়া অন্নপূর্ণার রোদন শুনিতে চক্ষু দেখিবা মাত্র অনেক কথা কল্পনা করিয়া বলিলেন। ফুস করিয়া বলিয়া উঠিলেন, কি গো মেজ ঠাকুর, ছেলের কাছে লাগালাগি করিতেছিলে বুঝি? বলিয়া উত্তর মাত্র না শুনিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন। মেয়ে দেখিবার কথা মহেন্দ্র প্রায় ভুলিয়া গিয়াছিল। অন্নপূর্ণা ভুলেন নাই। তিনি শ্যামবাজারে মেয়ের অভিভাবক জ্যাঠার বাড়িতে পত্র লিখিয়া দেখিতে যাইবার দিন স্থির করিয়া পাঠাইলেন। দিন স্থির হইয়াছে শুনিয়া মহেন্দ্র কহিল, এত তাড়াতাড়ি কাজটা করিলি কেন কাকী? এখনো বিহারীকে বলা হয় নাই। অন্নপূর্ণা কহিল, সে কি হয় মহিন? এখন না দেখতে গেলে তাহারা কি মনে করিবে? মহেন্দ্র বিহারীকে ডাকিয়া সকল কথা বলিল। কহিল, চলো তো, পছন্দ না হইলে তো তোমার উপর জোর করে চালিয়ে দিব না। বিহারী কহিল, সে কথা বলিতে পারি না। কাকীর বোনঝিকে দেখিতে গিয়া পছন্দ হইল না বলা আমার মুখ দিয়ে আসিবে না। মহেন্দ্র কহিল, সে তো উত্তম কথা। বিহারী কহিল, কিন্তু তোমার পক্ষে অন্যায় কাজ হইয়াছে মহিন্দা। নিজেকে হালকা রাখিয়া পরে স্নিগ্ধ রূপ ভার চাপানো তোমার উচিত হয় নাই। এখনো কি কাকিয়ার মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন হবে। মহেন্দ্র একটু লজ্জিত ও রুষ্ট হইয়া কহিল, তবে কি করিতে চাও? বিহারী কহিল, যখন তুমি আমার নাম করিয়া তাহাকে আশা দিয়াছ, তখন আমি বিবাহ করিব দেখিতে যাইব, বরং করিবার দরকার নাই। অন্নপূর্ণাকে বিহারী দেবীর মতো ভক্তি করিত। অবশেষে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডাকিয়া কহিলেন, সে কি হয় বাছা, না দেখিয়া বিবাহ করিবে? সে কিছুতেই হইব না। যদি পছন্দ না হয় তবে বিবাহের সম্মতি দিতে পারিবে না, এটা আমার শপথ রহিল। নির্ধারিত দিনে মহেন্দ্র কলেজ হইতে ফিরিয়া আসিয়া মাকে কহিল,
আমার সেই রেশমের জামা ঢাকায় ধরিয়া বের করিয়া দাও। মা কহিল, কেন, কোথায় যাবি? মহেন্দ্র কহিল, দরকার আছে মা, তুমি ধাও না, আমি পরে বলি। মহেন্দ্র একটু সাজ না করিয়া থাকতে পারিল না। পরের জন্ম হইলে কন্যা দেখিবার প্রসঙ্গ মাত্রেই যৌবন ধর্ম আপনি চুলটা একটু ফিরাইয়া লয়, চাদরে কিছু গন্ধ ঢালে। দুই বন্ধু দেখিতে বাহির হইল। কন্যার জ্যাঠা শ্যামবাজারে অনুকূলবাবু নিজের উপার্জিত ধানের দ্বারাই তাহার বাস গড়তে তিনতলায় বাড়িটাকে পাহাড় মাথার উপর তুলিয়াছেন। দরিদ্র ভ্রতার মৃত্যুতার পর পিতৃহীনা ব্রতপুষ্টিকে তিনি নিজের বাড়িতে আনিয়া রাখিয়াছেন। মাসি অন্নপূর্ণা বলিছেন, আমার কাছে থাক। তাতে ব্যয় লাঘবের সুবিধা ছিল, কিন্তু গৌরব লাঘবের ভয়ে অনুকূল রাজি হইল না। এমনকি দেখা সাক্ষাৎ করিবার জন্য কন্যাকে কখনো মাসির বাড়িতে পাঠাইতেন না। নিজেদের মর্যাদা সম্বন্ধে তিনি এতই কড়া ছিলেন। কন্যাটি বিবাহ ভাবনার সময় আসিল, কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহের সম্বন্ধে ভাবনা যশ সিদ্ধিভাব অদৃশ্য কথাটা খাটে না। ভাবনার সঙ্গে খরচ ও চাই, কিন্তু পণ্যের কথা উঠিলেই অনুকূল বলেন, আমার তো নিজের মেয়ে আছে, আমি একা আর কত পারিয়া উঠিব। এমন করিয়া দিন বহিয়া যাইতেছিল। এমন সময় সাজিয়া গুজিয়া গন্ধে মাখিয়া রঙ্গভূমিতে বন্ধুকে লইয়া মহেন্দ্র প্রবেশ করিলেন। তখন চৈত্র মাসের দিবাসন্তে সূর্য অস্তমুখে দোতলায় দক্ষিণ বারিন্দায় চিত্রিত চিক্কণ চিরুনির ডালিগাথা, তাহারই প্রান্তে অভ্যাগত ঝর্ণ রূপার বেশকে ফলমূলে শোভা পায়। বরফ সবুজপূর্ণ রূপার গ্লাস শীতল শিশির বিন্দু ঝালে মণ্ডিত। মহেন্দ্র বিহারীকে লইয়া আলোচিত ভাবিতে খাইতে বসিয়াছেন। নিচের বাগানে মালি তখন ঝাড়িতে করিয়া গাছে গাছে জল দিতেছিলেন। সেই সিক্ত মৃত্তিকার স্নিগ্ধ গন্ধ বহন করিয়া চৈত্রের দক্ষিণ বাতাসে মহেন্দ্রের শুভ কুঞ্চিত সুবাসিত চাদরে প্রান্তকে ধূমাম্য করিয়া তুলিছিল। আশেপাশের দ্বার জানালার ছিদ্র হইতে একটু আদর পিটু হাসি, ফিসফিস কথা দুটো একটা গহনা টুংটাং যেন শোনা যায়। আহারে, পরপর অনুকূলবাবু ভিতরে দেখে চাহিয়া কহিলেন, চুনি, পান নিয়ে আয় তো রে। কিছুক্ষণ পরে সংকোচনভাবে পশ্চাতের একটা দরজা খুলিয়া গেল, এবং একটি বালিকা কোথা থেকে হইতে সর্বাঙ্গ লজ্জা জড়াইয়া আনিয়া পানের বাটা হাতে অনুকূলবাবুর কাছে আসিয়া ধরিলেন। তিনি কহিলেন, লজ্জা কি মা, বাটা ওদের সামনে রাখো। বালিকা নত হইয়া পানের বাটা অতিথিদের সামনে প্রচুর ভূমিতে রাখিয়া দিল। বারান্দায় পশ্চিম প্রান্তে সূর্যাস্ত আবার তাহার লজ্জিত মুখে মণ্ডিত করিয়া গেল। সেই আকাশে মহেন্দ্র সেই কম্পসিতা বালিকার করুণ মুখচ্ছবি দেখিয়া লইল। বালিকা তখনই চাহিয়া যাইতে উদ্যত হইয়া অনুকূলবাবু কহিলেন, একটু ধারা চুনি। বীরবাবু, এটি আমার ছোট মেয়ে, ভাই অপূর্ণ কন্যা। সে তো চলিয়া গেছে, এখন আমি ছাড়া আর ইহার কেহ নাই। বলিয়া তিনি দীর্ঘশ্বাস ফেলিলেন। মহেন্দ্রের হৃদয়ে ধায়ার আঘাত লাগিল। অনাথার দিকে তাকিয়ে একবার চাইয়া দেখিল, কেহ তাহার বয়স স্পষ্ট করিয়া বলিত না। আত্মীয়রা বলিত, এইবার 12-13 হইব, অর্থাৎ 14-15 হওয়ার সম্ভাবনাই অধিক। কিন্তু অনুগ্রহ পালিত বলিয়া একটি কুণ্ঠিত ভীরুভাবে তাহার নবযোগ্য স্থূলমুখে সংযত ও সংবৃত্ত করিয়া রাখিছে। আর্দ্রচিত্র মহেন্দ্র জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? অনুকূলবাবু উৎসাহ দিয়া কহিলেন, বলো মা, তোমার নাম বলো। বালিকা তাহার অভ্যস্ত আদেশ পালনে ভাবে নতমুখ বলিল, আমার নাম হলো আশালতা। আশা। মহেন্দ্রের মনে হইল নামটি বড়ই করুণ এবং কণ্ঠটি বড়ই কোমল। অনাথা আশা। দুই বন্ধু পথে বাহির হইয়া আসিয়া গাড়ি ছাড়িয়া দিল। মহেন্দ্র কহিল, বিহারী, এই মেয়েটিকে তুমি ছাড়িও না। বিহারী আহার স্পষ্ট উত্তর না করিয়া কহিল, মেয়েটিকে দেখিয়া উহার মাসিমাকে মনে পড়ে, বোধহয় অমনি লক্ষ্মী হইবে। মহেন্দ্র কহিল, তোমার স্নিগ্ধে যে বোঝা চাপাইলাম, এখন বোধ হয় তাহার ভার গুরুতর বোধ হইতেছে। বিহারী কহিল, না, বোধ হয় সহ্য করিতে পারিবে। মহেন্দ্র কহিল, কাজ কি এত কষ্ট করিয়া? তোমার বোঝা হয় না আমি স্নিগ্ধে তুলিয়া লই, কি বল? বিহারী গম্ভীরভাবে মহেন্দ্রের মুখের দিকে চাহিল, কহিল, মহিন্দা, সত্য বলিতেছ? এখনো ঠিক
করিয়া বলো, তুমি বিবাহ করিলে বাকি ঢের বেশি খুশি হইবেন, তাহা হলে তিনি মেয়েটিকে সর্বদাই কাছে রাখিতে পারবেন। মহেন্দ্র কহিল, তুমি পাগল হইয়াছ, সে হইলে অনেক কাল আগে হইয়া যাইত। বিহারী অতি আপত্তি করিয়া চলি গেল। মহেন্দ্রও সোজা পথ ছাড়িয়া দীর্ঘ পথ ধরিয়া বহুবলি ধীরে ধীরে বাড়ি গিয়া পৌঁছালো। মা এখন লুচি বাজা ব্যাপারে ব্যস্ত ছিলেন। কাকি এখনো তাহার ভঞ্জির নিকট হইতে ফেরেন নাই। মহেন্দ্র এক নির্জন ছাদের ওপর গিয়ে মাদুর পাতিয়া শুইল। কলিকাতার হরিমোষের ওপর কান্ত অর্জিত নিঃশব্দে আপন রূপে মায়ের যত বিকর্ণ করিতেছিল। মা যখন খাবারের খবর দিলেন, মহেন্দ্র অলস স্বরে কহিল, বেশ আছে, এখন উঠিতে পারিব না। মা কহিলেন, এখানে আইনা দিই না? মহেন্দ্র কহিল, আজ আর খাইব না, আমি খাইয়া আসছি। মা জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে খাইতে গিয়েছিলি? মহেন্দ্র কহিল, সে অনেক আগের কথা, পরে বলিব। মহেন্দ্রের এই অভূতপূর্ণ ব্যবহারে অভিমানী মাতা কোনো উত্তর না দিয়ে চলিয়া যাইতে উদ্দেশ্য হইলেন। তখন মুহূর্তের মধ্যে আত্মসংবরণ করিয়া অনুতপ্ত মহেন্দ্র কহিল, মা, আমার খাবার এখানেই এনো। মা কহিলেন, ক্ষুধা না থাকে তোর দরকার কি? লইয়া ছেলেতে মায়েতে কিছুক্ষণত অভিমানের পর মহেন্দ্রকে পুনরায় বসতে হইল আহারে। রাত্রে মহেন্দ্রের ভালো নিদ্রা হইল না। প্রত্যুষেই সেই বিহারীর বাসায় আসিয়া উপস্থিত। কহিল, ভাই, ভাবিয়া দেখিলাম কাকীমার মনোগত ইচ্ছা, আমি তাহার ভঞ্জিকে বিবাহ করিব। বিহারী কহিল, সেজন্য তো হঠাৎ নূতন করিয়া ভাবিবার কোনো দরকার ছিল না। তিনি তো ইচ্ছা নানান প্রকার ব্যক্ত করিয়াছেন। মহেন্দ্র কহিল, তাই বলিতেছি, আমার মনে হয় আশাকে আমি বিবাহ না করিলে তাহার মনে একটা খেদ থাকিয়া যাইব। বিহারী কহিল, সম্ভব বটে। মহেন্দ্র কহিল, আমার মনে হয় আমার সেটা পক্ষে নিতান্তই অন্যায় হবে। বিহারী কিঞ্চিত অস্বাভাবিক উৎসাহিত সহিত কহিল, বেশ কথা, সে তো ভালো কথা, তুমি রাজি হইলে তো আর কোনো কথাই থাকে না। এই কর্তব্য বুদ্ধি কাল তোমার মাথায় আসিলেই ভালো হইত। মহেন্দ্র, একদিন দেরিতে আসিয়া কি এমন ক্ষতি হইল? যেই বিবাহের প্রস্তাব মহেন্দ্র মনকে লাগাম ছাড়িয়ে দিল, সেই তাহার পক্ষে ধৈর্য রক্ষা দুঃসাধ্য ইহা উঠিল। তাহার মনে হইতে লাগিল, আর অধিক কথাবার্তা হইয়া কাজটা সম্পূর্ণ হইয়া গেলেই ভালো হয়। মাকে গিয়া কহিল, আচ্ছা মা, তোমার অনুরোধ রাখিব, আমি বিবাহ করিতে রাজি হইলাম। মা মনে মনে কহিলেন, বুঝিয়াছি, সেদিন মেজবউ কেন হঠাৎ তাহার ভঞ্জিকে দেখিতে চলিয়া গেল এবং মহেন্দ্র সাজিয়া বাহির হইল। তাহার বারং অনুরোধ অপেক্ষায় অন্য কোনো চক্রান্ত সে সফল হইল। ইহাতে তিনি সমস্ত বিশ্ববিধানের উপর অসন্তুষ্ট হইয়া উঠিলেন। বলিলেন, একটি ভালো মেয়ে সন্ধান করিতেছি। মহেন্দ্র আশায় উল্লেখ করিয়া কহিল, কন্যা তো পাওয়া গেছে। রাজলক্ষ্মী কহিলেন, সে কন্যা হইব না বাছা, আমি বলিয়া রাখিতেছি। মহেন্দ্র যথেষ্ট সংযত ভাষায় কহিল, কেন মা, মেয়েটি তো মন্দ নয়। রাজলক্ষ্মী, তাহার তিনি কুলে কেহ নাই, তাহার সহিত বিবাহ দিয়ে আমার কুটুম্বের সুখ কি হইবে? মহেন্দ্র, কুটুম্বের সুখ না হইলেও আমি দুঃখিত হইব না, কিন্তু মেয়েটি আমার বেশ পছন্দ হইয়াছে মা। ছেলের জেদ দেখিয়া রাজলক্ষ্মী চিন্তায় আরো কঠিন হইয়া উঠিল। অন্নপূর্ণাকে গিয়ে কহিলেন, বাপ মা মরা অলক্ষ্য কন্যার সহিত আমার এক ছেলের বিবাহ দিয়া তুমি আমার ছেলেকে আমার কাছ হইতে ভাঙ্গিয়া লইতে চাও? এত বড় শয়তানি! অন্নপূর্ণা কাঁদিয়া কহিলেন, মাহিনের সঙ্গে বিবাহের কোনো কথা হয় নাই। সে আপন ইচ্ছা মতো তোমাকে কি বলিয়াছে আমিও জানি না। মহেন্দ্রের মা সে কথা কিছু মাত্র বিশ্বাস করিলেন না। তখন অন্নপূর্ণা বিহারীকে ডাকাইয়া স্বস্ত নেত্রে কহিলেন, তোমার সঙ্গেই তো সব ঠিক হইয়াছিল, আবার কেন উল্টোপাল্টা করে দিলে? আর তোমাকেই মত দিতে হইবে। তুমি উদ্ধার না করিলে আমাকে বড় লজ্জায় পড়িতে হইবে। মেয়েটি বড়ই লক্ষ্মী, তোমার অযোগ্য হইবে না। বিহারী কহিল, কাকীমা, সে কথা আমাকে বলা বাহুল্য। তোমার ভঞ্জি যখন তখন অমতের কোনো কথাই নাই। কিন্তু মহেন্দ্র অন্নপূর্ণা কহিলেন, না বাছা, মহেন্দ্রের সঙ্গে তাহার কোনো মতে বিবাহ হইবার নয়। আমি তোমাকে সত্য কথাই বলিতেছি, তোমার সঙ্গে বিবাহ হইলে আমি সবচেয়ে নিশ্চিত হই। মাহিনের সঙ্গে সম্বন্ধে আমার মত নাই। বিহারী কহিল, কাকীমা, তোমার যদি মত
থাকে তাহলে কোনো কথা নাই। এই বলিয়া সে রাজলক্ষ্মীর নিকটে গিয়া কহিলেন, মা, কাকীর ভঞ্জির সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে। আত্মীয় স্ত্রীর কেহ কাছে নাই, কাজেই লজ্জার মাথা খাইয়া নিজের খবরটা দিতে হইল। রাজলক্ষ্মী, বলিস কি বিহারী, বড়ই খুশি হইলাম। মেয়েটি লক্ষ্মী মেয়ে, তোর উপযুক্ত। এই মেয়ে কিছুতেই হাতছাড়া করিস না। বিহারী, হাতছাড়া কেন হইব? মাহিন্দা নিজে পছন্দ করিয়া আমার সঙ্গে সম্বন্ধ করিয়া দিয়াছেন। এই সকল বাধা বিঘ্নে মহেন্দ্র দ্বিগুণ উত্তেজিত হইয়া উঠিল। সে মা ও কাকির উপর রাগ করিয়া একটা দানহীন ছাত্রাবাসে গিয়া আশ্রয় লইল। রাজলক্ষ্মী কাঁদিয়া অন্নপূর্ণার ঘরে উপস্থিত হইলেন। কহিলেন, মেজবউ, আমার ছেলের বুঝি উদাস হইয়া ঘর ছাড়িল, তাহাকে রক্ষা করো। অন্নপূর্ণা কহিলেন, দিদি, একটু ধৈর্য ধরিয়া থাকো, দুদিন বাদেই তাহার রাগ পড়িয়া যাইব। রাজলক্ষ্মী কহিলেন, তুমি তাহাকে জানো না, সে যাহা চায় না পাইলে যা খুশি করিতে পারে। তোমার ভঞ্জির সঙ্গে যেমন করিয়া হোক তার অন্নপূর্ণা দিদি, সে কি করিয়া হয়, বিহারীর সঙ্গে কথাবার্তা এক প্রকার পাকা হইয়া গেছে। রাজলক্ষ্মী কহিলেন, সে ভাঙ্গিতে কতক্ষণ? বলিয়া বিহারীকে ডাকিয়া কহিলেন, বাবা, তোমার জন্য ভালো পাত্রী দেখিয়া দিতেছি, এই কন্যাটি তোমাকে ছাড়িয়া দিতে হইবে। এ তোমার যোগ্য নয়। বিহারী কহিলেন, না মা, সে হয় না, সে সমস্ত ঠিক হইয়া গেছে। তখন রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে গিয়া কহিলেন, আমার মাথা খাও মেজবউ, তোমার পায়ে ধরি, তুমি বিহারীকে বলিলে সব ঠিক হইবে। অন্নপূর্ণা বিহারীকে কহিলেন, বিহারী, তোমাকে বলিতে আমার সুখ সইতেছে না, কিন্তু কি করি বলো। আশা তোমার হাতে পড়িলে তুমি বড়ই নিশ্চিন্ত হইতাম, কিন্তু সব তো জানিয়াছ বিহারী, বুঝিয়াছ কাকি, তুমি যেমন আদেশ ফিরবে তাই হবে, কিন্তু আমাকে আর কখনো কারো সঙ্গে বিবাহের জন্য অনুরোধ করিও না। বলিয়া বিহারী চলিয়া গেল। অন্নপূর্ণার চক্ষে জলে ভরিয়া উঠিল। মহেন্দ্রের অকল্যাণ আশঙ্কায় মুছিয়া ফেলিলেন। বারবার মনকে বুঝাইলেন, যা হইল তাহা ভালোই হইবে। এইরূপ রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে মহেন্দ্রের মধ্যে নিষ্ঠুর নীরব ঘাতক প্রতিঘাত চলিতে চলিতে বিবাহের দিন সমাগত হইল। বাতি উজ্জ্বল হইয়া জ্বলিল, সানাই মধুর হইয়া জ্বলিল, মিষ্টান্ন মিষ্টির ভোগ লেমেশ মাত্র কম পড়িল। আশা আশুচিদের মতো লক্ষ্মীমতো আপন নীতিময় সংসারে আদর্শ করিল। তাহার এই কুলালয়ের মধ্যে কোথাও যে কোন কণ্ঠ আছে, তাহার কম্পিত কোমল হৃদয় অনুভব করিল না, বরঞ্চ জগতে তাহার একমাত্র মাতৃস্থানীয় অন্নপূর্ণার কাছে আসিতেছে বলিয়াও আশ্বাসে আনন্দে তাহার সর্বকার ভয় সংশয় দূর হইয়া গেল। বিবাহের পর রাজলক্ষ্মী মহেন্দ্রকে ডাকিয়া কহিলেন, আমি বলি, এখন বৌমা কিছুদিন তার জ্যাঠার বাড়ি গিয়াই থাকুক। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন মা? মা কহিলেন, এবারের তোমাদের একা জামিন আছে, পড়াশোনার ব্যাঘাত হইতে পারে। মহেন্দ্র, ও, আমি কি ছেলে মানুষ, নিজের ভালো মন্দ বুঝে চলিতে পারিব না? রাজলক্ষ্মী, তা হোক না বাপু, আর একটা বৎসর বইবাতেও নয়। মহেন্দ্র কহিল, বউয়ের বাপ মা যদি কেউ থাকিতেন তাহাদের কাছে পাঠাইতে আপত্তি ছিল না, কিন্তু জ্যাঠার বাড়িতে আমি উহাকে রাখিতে পারিব না। রাজলক্ষ্মী আত্মগত, ওরে বাস রে, উনি কর্তা, শাশুড়ি কেহ নয়। কাল বিয়ে করিয়া আজই এত দরদ। কর্তারা তো আমাদেরও একদিন বিবাহ করিয়াছিলেন, কিন্তু এমন স্থৈর্যতা এমন বেহায়াপনা তো তখন ছিল না। মহেন্দ্র খুব জোরের সহিত কহিলেন, কিছু ভাবিও না মা, জামিনের কোনো ক্ষতি হবে না। রাজলক্ষ্মী তখন হঠাৎ অপরিমিত উৎসাহে বধূকে রান্না করার কাজ শিখাইতে প্রবৃত্ত হইলেন। ভাড়ার রান্নাঘর ঠাকুর ঘরে আসায় দিনগুলো কাটিল। রাত্রে রাজলক্ষ্মী তাহাকে নিজের বিছানায় শোয়াইয়া তাহার আত্মীয় বিচ্ছেদের ক্ষতিপূরণ করিতে লাগিলেন। অন্নপূর্ণাকে অনেক বিবেচনা করিয়া ভঞ্জির নিকট হইতে দূরেই থাকিতেন। যখন কোনো প্রবল অভিভাবক একটাই দুর্ভিক্ষের সমস্ত রস প্রাস নিঃশেষপূর্বক চূর্ণ করিতে থাকে, তখন হতাশালুব্ধ বালকের ক্ষোভ উত্তরোত্তর যেমন অসহ্য বাড়িয়া ওঠে, মহেন্দ্র সেই দশা হইল। ঠিক তাহার চোখের সম্মুখেই নবযৌবনা নববধূর সমস্ত মিষ্টি রস যেন কেবল রান্নাঘর ধারায় পৃষ্ঠ হইতে থাকিবে। ইহা কি সহ্য হয়? মহেন্দ্র অন্নপূর্ণাকে গিয়া কহিল, কাকীমা, বউকে যেরূপ খাটাইয়া মারিতেছেন, আমি তো তাহা দেখিতে পারি না। অন্নপূর্ণা জানিতেন রাজলক্ষ্মী বাড়াবাড়ি করিতেছেন, কিন্তু
বলিলেন, কেন মাহিন বউকে ঘরের কাজ শিখানো হইতেছে? ভালোই তো হইতেছে। এখনকার মেয়েদের মতো নোবেল পড়িয়া কার্পেট বুনিয়া বাবু হইয়া থাকা কি ভালো? মহেন্দ্র উত্তেজিত হইয়া বলল, এখনকার মেয়ে এখনকার মতোই থাকবে, তা ভালো হোক আর মন্দ হোক। আমার স্ত্রী যদি আমার মতোই নোবেল পড়িয়া রস গ্রহণ করিতে পারে, তবে তাহাতে পরিতাপ বাহা পরিহাসের বিষয় কিছু দেখি না। অন্নপূর্ণা ঘরের পুত্রের কণ্ঠস্বর শুনিতে পাইয়া রাজলক্ষ্মী সব কর্ম ফেলিয়া চলিয়া আসিলেন। তীব্র কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি তোমাদের কিসের পরামর্শ চলিতেছে? মহেন্দ্র উত্তেজিত ভাবে বলিল, পরামর্শ কিছু না মা, বউকে ঘরের কাজে আমি দাসীর মতো খাটিয়ে দিতে পারব না। মা তাহার উদ্দীপ্ত জ্বালা দমন করিয়া অত্যন্ত ক্ষীর ধীরভাবে কহিলেন, তাহাকে লইয়া কি করিতে হইবে? মহেন্দ্র কহিল, তাহাকে লেখাপড়া শিখাইব। রাজলক্ষ্মী কিছু না কহিয়া দ্রুতপদে চলিয়া গেলেন। ওই মুহূর্তে বধূর হাত ধরিয়া টানিয়া লইয়া মহেন্দ্রের সম্মুখে স্থাপিত করিয়া কহিলেন, এই লও, তোমার বধূকে তুমি লেখাপড়া শিখাও। এই বলিয়া অন্নপূর্ণার দিকে ফিরিয়া গলবস্ত্র জোর করে কহিলেন, মাপ কর মেজোগিন্নি, মাপ কর। তোর ভঞ্জির মর্যাদা আমি বুঝতে পারি নাই। উহার কমল হাতে আমি হলুদের দাগ লাগাইয়া দিছি। এখন তুমি উহাকে ধুইয়া মুছিয়া বিবি সাজাইয়া মাহিনের হাতে দাও। উনি পায়ের উপর পা দিয়ে লেখাপড়া শিখাবে, দাসবৃত্তি আমি করব। এই বলিয়া রাজলক্ষ্মী নিজের ঘরের মধ্যে ঢুকিয়া সশব্দে অনর্গল বন্ধ করিলেন। অন্নপূর্ণা ক্ষোভে মাটির উপর বসিয়া পড়িলেন। আশা এই কি আকস্মিক গৃহবিলোপের কোনো তাৎপর্য না বুঝিয়া লজ্জায় ভয়ে দুঃখে বিবর্ণ হইয়া গেল। মহেন্দ্র অত্যন্ত রাগিয়া মনে মনে কহিল, আর নয়, নিজের স্ত্রী ভার নিজের হাতেই লইতে হবে, নহিলে অন্যায় হবে। ইচ্ছার সহিত কর্তব্যবুদ্ধি মিলিত হইতে হওয়ার সঙ্গে আগুন লাগিয়া গেল। কোথায় গেল কলেজ, একজামিন, বন্ধুপ্রীত, সামাজিকতা, স্ত্রী উন্নতি সাধন করিতে মহেন্দ্র তাকে লইয়া ঘরে ঢুকিল, কাজের প্রতি দিকপাত বা লোকের প্রতি ভ্রূক্ষেপ মাত্র করিল না। অভিমানী রাজলক্ষ্মী মনে মনে কহিলেন, মহেন্দ্র যদি এখন তার বউকে লইয়া আমার দ্বারে হত্যা দিয়া পড়ে, তবু আমি তাকাইব না। দেখি সে তার মাকে বাদ দিয়ে স্ত্রী লইয়া কেমন করিয়া কাটায়। দিন যায়, ধারের কোনো অনুতপ্তের পদশব্দ শোনা গেল না। রাজলক্ষ্মী স্থির করিলেন, ক্ষমা চাহিতে আসিলে ক্ষমা করিবেন, নহিলে মহেন্দ্রকে অভ্যন্ত ব্যথা দেওয়া হবে। ক্ষমার আবেদন আসিয়া পৌঁছাইল না। তখন রাজলক্ষ্মী স্থির করিলেন, তিনি নিজেই গিয়া ক্ষমা করিয়া দিবেন। ছেলে অভিমান করিয়া আছে বলিয়া কি মা অভিমান করিয়া থাকবে? তেতলায় ছাদের এক কোণে একটি ক্ষুদ্র গৃহের মহেন্দ্রের শয়ন এবং অধ্যয়নের স্থান। এ কয়দিনে মা তাহার কাপড় গোছানো, বিছানা তৈরি, ঘর দুয়ার পরিষ্কার করা সম্পূর্ণ অবহেলা করিয়াছিলেন। কয়দিন মাতৃস্নেহের চিরাভ্যস্ত কর্তব্যগুলি পালন না করিয়া তাহার হৃদয় স্নাবদ্ধ স্তনের ন্যায় অন্তরে ব্যথিত হইয়া উঠিছিল। সেদিন দ্বিপ্রহরে ভাবিলেন, মহেন্দ্র এতক্ষণে কলেজে গেছে, এই অবকাশে তাহার ঘর ঠিক করিয়া আসি। কলেজ হইতে ফিরিয়া আসিলে সে অবিলম্বে বুঝতে পারিবে তার ঘরে মাতৃস্নেহ পড়িয়াছে। রাজলক্ষ্মী সিঁড়ি বাহিয়া উপরে উঠিলেন। মহেন্দ্রের শয়নগৃহ একটি দ্বার খোলা ছিল। তার সম্মুখে আসিতে যেন হঠাৎ কাঁটাবিদ্ধ। চোখ নিয়ে দাঁড়াইলেন, দেখিলেন নিচের বিছানায় মহেন্দ্র নিদ্রিত এবং দ্বারের দিকে পশ্চাৎ করিয়া বধূ ধীরে ধীরে তাহার পায়ের হাত বুলাইয়া দিতেছে। মাদের প্রখর আলোকে উন্মুক্তধারী দাম্পত্য অভিনয় দেখিয়া রাজলক্ষ্মী লজ্জায় দীক্ষার সঙ্গে যেন নিঃশব্দে নামিয়া আসে। রাজলক্ষ্মী তখন হঠাৎ অপরিমিত উৎসাহে বধূকে ঘর কন্যার কাজ শিখাইতে প্রবৃত্ত হইলেন। ভাড়ার ঘর, রান্নাঘর, ঠাকুর ঘরে আশায় দিনগুলো কাটিল। রাত্রে রাজলক্ষ্মী তাহাকে নিজের বিছানায় শোহাইয়া তাহার আত্মীয়স্বজনদের ক্ষতিপূরণ করিতে লাগিলেন। অন্নপূর্ণাকে অনেক বিবেচনা করিয়া ভঞ্জের নিকট হইতে দূরে থাকিতেন। যখন কোনো প্রবল অভিভাবক একটা ইক্ষুদন্তের সমস্ত রস প্রায় নিঃস্বপূর্বক চর্বণ করিতে থাকে, তখন হতাশ হয়ে লুব্ধ বালকের ক্ষোভ
উত্তরোত্তর যেমন অসহ্য বাড়িয়া ওঠে। মহেন্দ্রের সেই দশা হইল। ঠিক তখন তাহার চোখের সম্মুখেই নবযৌবনবধূর সমস্ত মিষ্টির যে কেবল ঘ্যানদাবৃষ্ণ হইতে থাকিবে, ইহাকে সহ্য করিব। মহেন্দ্র অন্নপূর্ণা গৃহকে কহিল, কাকীমা বউকে যেরূপ খাটায় মারিতেছেন সেরূপ আমি দেখতে পারি না। কিছুকাল অনাবৃষ্টিতে যে শস্যদল শুষ্ক পরিবর্তন হইয়া আসে, বৃষ্টি পাইবা মাত্র সে আর বিলম্ব করে না, হঠাৎ বাড়িয়া উঠিয়া দীর্ঘকালের উপবাদের সৈন্য দূর করিয়া দেয়। দুর্বল নত ভাব ত্যাগ করিয়া শস্যক্ষেত্রের মধ্যে অসংশয়ে আপনার অধিকার উন্নত ও উজ্জ্বল করিয়া তোলে। আশার সেইরূপ হইল। যেখানে তাহার রক্তের সম্বন্ধ ছিল, সেখানে সে কখনোই আত্মীয়তার দাবি করিতে পায় নাই। আজ পরের ঘরে আসিয়া সে যখন বিনা প্রার্থনায় এক নিকটতম সমন্বয় এবং নিঃসন্দেহ অধিকার প্রাপ্ত হইল, সে তখন অযত্নশীলতা অনাথার মস্তকে স্বামীকে হস্তলিখে মুকুট পরাইয়া দিলেন। তখন সে আপন গৌরববোধ গ্রহণ করিতে লেশমাত্র বিলম্ব করিল না। নববধূর যোগ্য লজ্জা ভয় দূর করিয়া দিয়া সৌভাগ্যবতী স্ত্রীর মাহিমায় মুহূর্তের মধ্যেই স্বামীর পদপ্রান্তে অসংকোচ আপন সিংহাসন অধিকার করিল। রাজলক্ষ্মী সেদিন মারদাহ সেই সিংহাসন এই ন্যূনতম আজ্ঞাপাত পরের মেয়েকে এমন চিরসমস্ত স্পর্ধার সহিত বসিয়া থাকিতে দেখিয়া দুঃসহ বিস্মিতে নিচে নামিয়া আসিলেন। নিজের চিত্তদাহে অন্নপূর্ণাকে দগ্ধ করিতে গেলেন। কহিলেন, ওগো দেখো তোমার নবাবের পুত্র নবাবের ঘরে কি হইতে কি আনিয়া কহিলেন, ওগো দেখো তোমার নবাবের পুত্র নবাবের ঘর হইতে কি শিক্ষা লইয়া আসিয়াছে। কর্তারা থাকিলে আজ অন্নপূর্ণা কাতর হইয়া কহিলেন, দিদি তোমার বউকে তুমি শিক্ষা দিবে, শাসন করিবে, আমাকে কেন বলিতেছ? রাজলক্ষ্মী ধনুষ্টঙ্করের মতো ভাজিয়া উঠিলেন, আমার বউ তুমি মন্ত্রী থাকিতে সে আমাকে গ্রহণ করিবে? তখন অন্নপূর্ণা সশব্দে পদক্ষেপ দম্পতিকে সচেতন ও সচেতন করিয়া মহেন্দ্রের শয়নগৃহে উপস্থিত হইলেন। আশাকে কহিলেন, তুই এমন করিয়া আমার মাথা হিট করবি পোড়ামুখী? লজ্জা নাই, শরম নাই, সময় নাই, অসময় নাই, বিদ্যা শাশুর উপর সমস্ত ঘরকচন্না চাপাইয়া তুমি এখন আরাম করিতেছ? আমার পোড়া কপাল, আমি তোমাকে এই ঘরে আনিয়াছিলাম। বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল পড়িল। আশাও নতমুখে বস্ত্রাঞ্চল খুঁটিতে খুঁটি নিঃশব্দে দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মহেন্দ্র কহিল, কাকী তুমি তো বউকে কেন অন্যায় ভর্ৎসনা করিতেছ? আমি তো উহাকে ধরিয়া রাখিয়াছি। অন্নপূর্ণা কহিলেন, সে কি ভালো কাজ করিয়াছ? ও বালিকা অনাথ মার কাছে থাকতেই কোনোদিন কাজ করেনি। মার কাছ হইতে কোনোদিন কোনো শিক্ষা পায় নাই। ও ভালো মন্দ কি জানে, তুমি ইহাকে শিক্ষা দিতেছ? মহেন্দ্র কহিল, এই দেখো উহার জন্য সেলেট খাতা বই কিনে আনিয়াছি। আমি বউকে লেখাপড়া শিখাইব, তার লোক নিন্দা করুক, তোমরা রাগ করো। অন্নপূর্ণা কহিলেন, তাই কি সমস্ত দিন শিখাইতে হবে? সন্ধ্যার পর আধ ঘণ্টা পড়াইলেই তো ঢের হয়। মহেন্দ্র, অত সহজ নয় কাকী, পড়াশোনা একটু সময়ের দরকার হয়। অন্নপূর্ণা বিরক্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। আশাও ধীরে ধীরে তাহার অনুসরণে উপক্রম করিল। মহেন্দ্র ধারবোধ করিয়া দাঁড়াইল। আশার করুণ সজল নেত্রে কার তাহার অনুনয় মানিল না। কহিল, রোসো, ঘুমাইয়া সময় নষ্ট করিয়াছ, সেটা পোষাইবার লইতে হবে। এমন গম্ভীর প্রকৃতির শ্রদ্ধেয় মূল থাকিতে পারেন, যিনি মনে করিবেন মহেন্দ্র নিদ্রাবেশে পড়াইবার সময় নষ্ট করিয়াছে। বিশেষরূপে তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে, মহেন্দ্রের তত্ত্বাবধানে অধ্যাপক কার্য যেরূপ নির্বাহ করে, কোন স্কুলের ইন্সপেক্টর তাহার অনুমোদন করিবে না। আশা তাহার স্বামীকে বিশ্বাস করিয়াছিল। সে বস্তুতই মনে করিয়াছিল, লেখাপড়া শেখার তাহার পক্ষে নানা কারণে সহজ নহে বটে, কিন্তু স্বামীর আদেশবশত নিতান্তই কর্তব্য। এজন্য সেই প্রাণপণ অশান্ত বিক্ষিপ্ত মনকে সংযত করিয়া আনিত। শয়নগৃহের মেঝের উপর ঢালা বিছানার এক পার্শ্বে অত্যন্ত গম্ভীর হইয়া বসিত এবং পুঁথিপত্রের দিকে একবার ঝুঁকিয়া পড়িয়া মাথা ধুলাইয়া ধুলাইয়া মুখস্থ করিতে
আরম্ভ করিত। শয়নগৃহের অপর প্রান্তে ছোট টেবিলের ওপর ডাক্তারি বই খুলিয়া মাস্টার্স মশাই চৌকিতে বসিয়া আছেন। মাঝে মাঝে কটাক্ষপাতে ছাত্রীর মনোযোগ লক্ষ্য করিয়া দেখিতেছেন। দেখিতে দেখিতে হঠাৎ ডাক্তার বই বন্ধ করিয়া মহেন্দ্রের আশার ডাক নাম ধরিয়া ডাকিল, চুনি। চকিত আশা মুখ তুলিল, চাহিল। মহেন্দ্র কহিল, বইটা আনো দেখি। দেখি কতখানি পড়িতেছ। আশার ভয় উপস্থিত হইল, পাছে মহেন্দ্র পরীক্ষা করে। পরীক্ষায় উত্তীর্ণ হইবার আশা অল্পই ছিল, কারণ চারুপাঠের চারুত্ব প্রলোভনে তাহার অধ্যায় মন কিছুতেই বশ মানে না। বলম্বিক সম্বন্ধে সে জ্ঞান লাভের চেষ্টা করে, অক্ষরগুলো তথ্যই তাহার দৃষ্টিপথের উপর দিয়া কালো পিপীলিকার মতো বাঁধিয়া চলি যায়। পরীক্ষকের ডাক শুনিয়া অপরাধীর মতো আশা ভয়ে ভয়ে বইখানি লইয়া মহেন্দ্রের চৌকির পাশে আসিয়া উপস্থিত হয়। মহেন্দ্র এক হাতে কটিদেশ বেষ্টনপূর্বক তাহাকে দৃষ্টরূপে বন্দী করিয়া অপর হাতে বই ধরিয়া কহে, আজ কতটা পড়িলে দেখি। আশা যতগুলো লাইনে চোখ বুলিয়াছে দেখাইয়া দেয়। মহেন্দ্র ক্ষুণ্ণস্বরে বলে, ও এতটা পড়িতে পারিয়াছ? আমি কতটা পড়িয়াছি দেখিবে? বলিয়া তাহার ডাক্তারি বইয়ের কোনো একটা অধ্যায় শিরোনামটুকু মাত্র দেখাইয়া দেয়। আশা বিস্ময় চোখ দুটো ঢাগর করিয়া বলে, তবে এতক্ষণ কি করিতেছিলে? মহেন্দ্র তাহার চিবুক ধরিয়া বলে, আমি একজনের কথা ভাবতেছিলাম, কিন্তু যাহার কথা ভাবতেছিলাম সে নিষ্ঠুর। তখন চারুপাঠে ওই প্রকার অত্যন্ত মনোহর বিরল লইয়া ভুলিয়াছিল। আশা এই মূলক অভিযোগের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে পারিত, কিন্তু হায়, কেবলমাত্র লজ্জার খাতিরে প্রেমের প্রতিযোগিতার অন্যায় প্রভাব নিবারণে মানিয়া লইতে হয়। ইহা স্পষ্ট প্রমাণ হইবে, মহেন্দ্র এই পাঠশালাটি সরকারি বা বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়ম মানিয়া চলে না। হয়তো একদিন মহেন্দ্র উপস্থিত নাই, সেই সুযোগে আশা পাঠে মন দিবার চেষ্টা করিতেছে। এই সময় কোথা থেকে হইতে মহেন্দ্র আসিয়া তাহার চোখ টিপিয়া ধরিল, পরে তাহার বই কাড়িয়া লইল, কহিল, নিষ্ঠুর, আমি না থাকিলে তুমি আমার কথা ভাবো না, পড়া লইয়া থাকো। আশা কহিল, তুমি আমাকে মূর্খ করিয়া রাখিবে? মহেন্দ্র কহিল, তোমার কল্যাণে আমরা বা বিদ্যায় এমনকি অগ্রসর হইতেছে। কথাটা হঠাৎ আশাকে বাজিল। তৎক্ষণাৎ চলিয়া যাইবার উপক্রম করিয়া কহিল, আমি তোমার পড়ায় কি বাধা দিয়াছি? মহেন্দ্র তাহার হাত ধরিয়া কহিল, তুমি তাহার কি বুঝিবে? আমাকে ছাড়িয়া তুমি যত সহজে পড়া করিতে পারো, তোমাকে ছাড়িয়া তত সহজে আমি আমার পড়া করিতে পারি না। গুরুতর দোষারোপ। ইহার পরেই স্বভাবত ১৭ পলাশার মতো এক দফা কান্নার সৃষ্টি হয়, এবং অন্তিকালের মধ্যেই কেবল একটি সজল উজ্জ্বলতার রাখিয়া সোহাগের সূর্যালোক তাহা বিলীন হইয়া যায়। শিক্ষক যদি শিক্ষার সর্বপ্রধান অন্তরায় হন, তবে অবলা ছাত্রীর সাধ্য কি বিদ্যারণ্যের পথ করিয়া চলে যায়? মাঝে মাঝে মাসিমার তীব্র বটভৎসনা মনে পড়িয়া চিত্তপীড়িত হয় বুঝিতে পারে। লেখাপড়া একটা ছুতা মাত্র। শাশুড়িকে দেখিলে লজ্জায় মরিয়া যায়, কিন্তু শাশুড়ি তাহাকে কোনো কাজ করিতে বলে না, কোনো উপদেশ দেন না। অনাদিষ্ট হইয়া আশা শাশুড়ির গৃহকার্যে সাহায্য করিতে গেলে তিনি ব্যস্ত সমস্ত হইয়া বলেন, করো কি, শোবার ঘরে যাও, তোমার পড়া কামাই যাইতেছে। অবশেষে অপূর্ণ আশাকে কহিল, তোর যা শিক্ষা হইতেছে সে তো দেখিতেছিস, এখন মাহিনকেও কি ডাক্তারিতে দিতে দিবি না? শুনিয়া আশা মনকে খুব শক্ত করিল। মহেন্দ্রকে বলিল, তোমার একজামিনের পড়া হইতেছে না, আজ হইতে আমি নিচে মাসিমার ঘরে থাকিব। এই বয়সে এত বড় কঠিন স্নাতক শয়নালয় হইতে একেবারে মাসিমার ঘরে আত্মনির্বাসন! এই কঠোর প্রতিজ্ঞা উচ্চারণ করিতে তাহার চোখে প্রান্তজল আসিয়া পড়িল, তাহার অবাধ্য ক্ষুদ্র অধর কাঁপিয়া উঠিল, এবং কণ্ঠস্বর রুদ্রপ্রায় হইয়া আসিল। মহেন্দ্র কহিল,
তবে তাই চলো, কাকির ঘরে যাওয়া যাক। কিন্তু তাহা হইলে তাহাকে ওপর আমাদের ঘরে আসিতে হইবে। আশা এক বড় উদার গম্ভীর প্রস্তাব পরিহাসে প্রাপ্ত হইয়া রাগ করিল। মহেন্দ্র কহিল, তার চেয়ে তুমি স্বয়ং দিনরাত্রি আমাকে চোখে চোখে রাখিয়া পাহারা দাও। দেখো আমি এক্সামিনের পড়া মুখস্থ করি কিনা। অতি সহজেই সে কথা স্থির হইল। চোখে চোখ পাহারার কার্য কি বিরূপ ভাবে নির্বাহ হইতে তাহার বিস্তারিত বিবরণ দেওয়া অনাবশ্যক। কেবল এটুকু বলিলেই যথেষ্ট হইবে যে সে বৎসর মহেন্দ্র পরীক্ষায় ফেল করিল এবং চারুপাঠে বিস্তারিত বর্ণনা সত্ত্বেও পুরুষবোধ সম্বন্ধে আশার অনভিজ্ঞতা দূর হইল না। এইরূপ অপূর্ব পাঠন ব্যাপার যে সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পূর্ণ হইয়াছিল তাহা বলিতে পারি না। বিহারী মাঝে মাঝে আসিয়া অন্তত গোল বাধাইয়া দিত। মাহিন্দা মাহিন্দা করিয়া সে পাড়ার মাথায় করিয়া তুলিত। মহেন্দ্রকে তাহার শয়নগৃহে বিবৃত হইয়া টানিয়া না বাহিরে করিয়া সে কোনোমতেই ছাড়িত না। পাড়ার শৈথল্য করিয়াছে বলিয়া সে মহেন্দ্রকে বিস্তর ভর্ৎসনা করিত। আশাকে বলিত, বৌঠান গিলিয়া খাইলে হজম হয় না, চিবাইয়া খাইতে হয়। এখন সমস্ত অন্ন এক গ্রাসে গিলিতেছে, ইহার পরেও হজমি গুলি খুঁজিয়া পাইবে না। মহেন্দ্র বলিত, চুনি ও কথা শুনিও না, বিহারী আমাদের সুখে হিংসা করিতেছে। বিহারী বলিত, সুখ যখন তোমার হাতেই আছে তখন আমি কি করিয়া ভোগ করো যাহাতে পরের হিংসা না হয়। মহেন্দ্রের উত্তর করিত, পরের হিংসা পাইতে যে সুখ আছে চুনি, আর একটু হইলেই আমি গর্দভের মতো তোমাকে বিহারীর হাতে সমর্পণ করতেছিলাম। বিহারী রক্তবর্ণ হইয়া বলিয়া উঠিত, চুপ। এই সকল ব্যাপারে আশা মনে মনে বিহারীর উপর ভারী বিরক্ত হইত। এক সময় তাহার সহিত বিহারীর বিহার প্রস্তাব হইয়াছিল বলিয়া বিহারীর প্রতি তার এক প্রকার বিমুখ ভাব ছিল। বিহারী তাহা বুঝিত এবং মহেন্দ্র তাহা লইয়া অমত করিত। রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া দুঃখ করিতেন। বিহারী কহিত, মা, পোকা যখন গুটি বাঁধে তখন তত বেশি ভয় নয়, কিন্তু যখন কাটিয়া উড়িয়া যায় তখন ফেরানো শক্ত। কে মনে করিয়াছিল ও বন্ধনে এমন করিয়া কাটিবে? মহেন্দ্রের ফেল করা সংবাদে রাজলক্ষ্মী গ্রীষ্মকালের আকস্মিক অগ্নিকাণ্ডের মতো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন। কিন্তু তাহার গর্জন এখন দাহনটা সম্পূর্ণ ভোগ করিলেন অন্নপূর্ণা। তাহার নিদ্রা দূর হইল। একদিন নববর্ষার বর্ষণ মুড়িকিত মেঘাচ্ছন্ন সায়ান্তে গায়ে একখানি সুবাসিত ফুরফুরে চাদর এবং গলায় একগাছি জুঁইফুলের ঘোড়ে মালা পরিয়া মহেন্দ্র আনন্দময়ে শয়নগৃহে প্রবেশ করিল। হঠাৎ আশাকে বিস্ময়ে চকিত করিয়া বলিল, জোতা শব্দ করিল না। ঘরে উকি দিয়া দেখিল পূব দিকের জানালা দিয়া প্রবল বাতাস বৃষ্টির ছাট লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিতেছে। বাতাসের দীপ নিবিয়া গেছে এবং আশা নিচের বিছানার উপরে পড়িয়া অব্যকণ্ঠে কাঁদিতেছে। মহেন্দ্র দ্রুতপদে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? বালিকা দ্বিগুণ আবেগে কাঁদিয়া উঠিল। অনেকক্ষণ পর মহেন্দ্র ক্রমশ উত্তর পাইল যে মাসিমা আর সহ্য করিতে না পারিয়া তাহার পিসতুত ভাইয়ের বাসায় চলিয়া গেছেন। মহেন্দ্র রাগিয়া মনে করিল, গেলেন যদি এমন বাদলার সন্ধ্যা মাটি করিয়া গেলেন। শেষকালে সমস্ত রাগ মাথার উপরে পড়িল। তিনিই তো সকল অশান্তির মূল। মহেন্দ্র কহিল, কাকী যেখানে গেছেন আমরাও সেইখানে যাব, দেখি মা কাহাকে লইয়া ঝগড়া করেন। বলিয়া অনাবশ্যক শোরগোল করিয়া জিনিসপত্র বাঁধাবাঁধি মুঠে ডাকাডাকি শুরু করিয়া দিল। রাজলক্ষ্মী সমস্ত ব্যাপারটা বুঝিলেন।
রাজলক্ষ্মী সমস্ত ব্যাপারটা বুঝিলেন। ধীরে ধীরে মহেন্দ্রের কাছে আসিয়া শান্ত স্বরে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছিস? মহেন্দ্র প্রথমে কোনো উত্তর করিল না। দু তিনবার প্রশ্নের পর পর উত্তর করিল, কাকীর কাছে যাইব। রাজলক্ষ্মী কহিলেন, তোদের কোথাও যাইতে হইবে না, আমিই তোর কাকীকে অনিয়া দিতেছি বলিয়া তৎক্ষণাৎ পালকি চড়িয়া অন্নপূর্ণা বাসায় গেলেন। গলায় কাপড় দিয়া জোর হাত করিয়া কহিলেন, প্রসন্ন হও মেজবউ, মাফ করো। অন্নপূর্ণা শশব্যস্ত হইয়া রাজলক্ষ্মীর পায়ের ধুলা লইয়া কাতর সুরে কহিলেন, দিদি, কেন আমাকে অপরাধী করিতেছ? তুমি যেমন আজ্ঞা করিবে তাই করিব। রাজলক্ষ্মী কহিলেন, তুমি চলিয়া আসিয়াছ বলিয়া আমার ছেলে বউ ঘর ছাড়িয়া আসিতেছে। বলিতে বলিতে অভিমানে ক্রোধে ধিক্কারে তিনি কাঁদিয়া ফেলিলেন। দুই যা বাড়ি ফিরিয়া আসিলেন, তখনও বৃষ্টি পড়িতেছে। অন্নপূর্ণা মহেন্দ্রের ঘরে যখন গেলেন, তখন আশার রোদন শান্ত হইয়াছে এবং মহেন্দ্র নানা কথার ছলে তাহাকে হাসাইবার চেষ্টা করিতেছে। লক্ষণ দেখিয়া বোধ হয় বাদলার সন্ধ্যাটা সম্পূর্ণ ব্যর্থ না যাইতেও পারে। অন্নপূর্ণা কহিলেন, চুনি, তুই আমাকে ঘরে কোথাও থাকতে দিবি না। চুনি, তুই আমাকে ঘরে কোথাও থাকতে দিবি না, অন্য কোথাও গেলে সঙ্গ লাগিবে। আমার কি কোথাও শান্তি নাই? আশা অকস্মাৎ বৃদ্ধ মৃগীর মতো চকিত হইয়া উঠিল। মহেন্দ্র একান্ত বিরক্ত হইয়া কহিল, কেন কাকী, চুনি তোমার কি করিয়াছে? অন্নপূর্ণা কহিলেন, বউ মানুষের এত বেহায়াপনা দেখিতে পারি না বলিয়াই চলিয়া গিয়েছিলাম। আবার শাশুড়িকে কাঁদাইয়া কেন আমাকে ধরিয়া আনলি পোড়ামুখী? জীবনের পবিত্র অধ্যায়ে মা খুড়ি যে এমন বিঘ্ন তাহা মহেন্দ্র জানিত না। পরের দিন রাজলক্ষ্মী বিহারীকে ডাকাইয়া কহিলেন, বাছা, তুমি একবার মাহিনকে বলো, অনেক দিন দেশে যাই নাই, আমি বাবার সাথে যাইতে চাই। বিহারী কহিল, অনেক দিন যখন যান নাই তখন আর নাই গেলেন। আচ্ছা, আমি মাহিন্দাকে বলে দেখি, কিন্তু সে যে কিছুতে রাজি হইবে না তা বোধ হয় না। মহেন্দ্র কহিল, তার জন্মস্থান দেখিতে ইচ্ছা হয় বটে, কিন্তু বেশি দিন মার সেখানে না থাকাই ভালো। বর্ষার সময় জায়গাটা ভালো নয়। মহেন্দ্র সহজে সম্মতি দিল। দেখিয়া বিহারী বিরক্ত হইল, কহিল, মা একলা যাইবেন, কে তাহাকে দেখিবে? বেঠনকেও সঙ্গে পাঠাইয়া দাও না বলিয়া একটু হাসিল। বিহারীর গৃহ বর্বৎসনায় মহেন্দ্র কুণ্ঠিত হইয়া কহিল, তা বুঝি আপনা আর পারি না। কিন্তু কথাটা ইহার অধিক আর অগ্রসর হইল না। এমন কি করিয়া বিহারীর আশায় চিত্ত বিমুখ করিয়া দেয়, এবং আশা তাহার উপরে বিরক্ত হইতেছে মনে করিয়া সে যেন এক প্রকার সূক্ষ্ম অমোদ অনুভব করল। বলা বাহুল্য, রাজলক্ষ্মী জন্মস্থান দেখিবার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন না। গ্রীষ্মে নদী যখন কমিয়া আসে তখন মাঝি যেমন পদে পদে লগি ফেলিয়া দেখে কোথায় কত জল, রাজলক্ষ্মীও তেমনি ভাবান্তরের সময় মাতা পুত্রের সম্পর্কের মধ্যে লগি ফেলিয়া দেখিতেছিলেন। তাহার ভারসাতে যাওয়ার প্রস্তাব যে এত শীঘ্রই এত সহজেই তোল পাইব তাহা তিনি আশা করেন নাই। মনে মনে কহিলেন, অন্নপূর্ণার গৃহ থেকে এবং আমার গৃহ থেকে প্রভেদ আছে। সে হইল মাতৃ মন্ত্র জানা ডাইনি, আর আমি হইলাম শ্রদ্ধমাত্র মা। আমার যাওয়াই ভালো। অন্নপূর্ণা ভিতরকার কথাটা বুঝিলেন। তিনি মহেন্দ্রকে বলিলেন, দিদি গেলে আমিও থাকিতে পারিব না। মহেন্দ্র রাজলক্ষ্মীকে কহিলে, শুনিতেছ মা, তুমি গেলে কাকীও যাইবেন, তাহা হইলে আমাদের ঘরের কাজ চলিবে কি করিয়া? রাজলক্ষ্মী
বিবিধ বেশে জর্জরিত হইয়া কহিলেন। রাজলক্ষ্মী বিবিধ বিষে জর্জরিত হইয়া কহিলেন, তুমি যাইবে মেজবউ? এও কি কখনো হয়? তুমি গেলে চলিবে কি করিয়া? তোমার থাকা চাই। রাজলক্ষ্মী আর বিলম্ব সহিল না। পরের দিন মধ্যাহ্নেই তিনি দেশে যাইবার জন্য প্রস্তুত। মহেন্দ্র যে তাহাকে দেশে রাখিয়া আসিবে এ বিষয়ে বিহারী বা আর কারো সন্দেহ ছিল না। কিন্তু সময়কালে দেখা গেল মহেন্দ্র মার সঙ্গে একজন সরকার ও দারোয়ান পাঠাইবার ব্যবস্থা করিয়াছে। বিহারী কহিল, মাহিন্দা, তুমি যে এখনো তৈরি হও নাই? মহেন্দ্র লজ্জিত হইয়া কহিল, আমার আবার কলেজের। বিহারী কহিল, আচ্ছা তুমি থাকো, মাকে পৌঁছাইবার দিয়া আসি। মহেন্দ্র মনে মনে রাগিল। বিরলের আশাকে কহিল, বাস্তবিক বিহারী ভাড়া বাড়ি আরম্ভ করিয়াছে। ও দেখাইতে চায় যেন আমার চেয়ে মার কথা বেশি ভাবে। অন্নপূর্ণাকে থাকিতে হইল, কিন্তু তিনি লজ্জায় ক্ষোভে বিরক্তিতে সঞ্চকিতায় হইয়া রহিলেন। খুড়ির এই রূপ দুর্ভাব দেখিয়া মহেন্দ্র রাগ করিল এবং আশা অভিমান করিয়া রহিল।
ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি ফুল লাস্ট পর্যন্ত দেখেছেন। তো আমাদের চ্যানেলে আরও নিউ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আসলে আবারও সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন।